জল ঝাঁপিয়ে আসছে আর আমরা এরকম দাদা দাঁড়িয়ে দোনটাকে টেনে তুলে নিচ্ছি। ছোট ছোট দুটো বাচ্চা, যেখান থেকে আমি থাবাগুলো দেখেছি সেইখানটাতে দেখলাম ছোট ছোট দুটো বাচ্চা, মানে কুকুরের সাইজের হয়ে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি আমাদেরই গ্রামে নতুন একটা পরিবারে। আর যে পরিবারে এসেছি সেই পরিবার কিন্তু আমার আত্মীয় পরিজন। একেবারে কাছে বসে আছেন আমার জ্যাঠামশাই। আর জ্যাঠামশাই ছোট থেকে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর সেই ভালোবাসার জায়গাটা কিন্তু আমি প্রচুর পরিমাণে পেয়েছি জ্যাঠামশার থেকে। ছোটবেলায় যখন আমরা জ্যাঠামশার ছেলে আর আমি একসঙ্গে পড়তাম, একসঙ্গে বড় হয়েছি দুজন। ছোটবেলায় তখন শিশুকালে প্রচুর মারপিট করতাম দুজন। আর জ্যাঠামশাইয়ের কাছে আমাদের ধীমান আমার বন্ধু সে গিয়ে নালিশ করলে জ্যাঠামশাই এসে আমাদের দুজনকে আবার একসঙ্গে নেবে, নিয়ে দোকানে নিয়ে যাবে, নিয়ে খাবার দেবে, নিয়ে সুন্দর করে বুঝিয়ে বলবে। আর জ্যাঠামশাইয়ের মধ্যে এত এত ধৈর্য আছে, একটা অসাধারণ ধৈর্য আছে। আর মানুষ হিসেবে কিন্তু খুব সাংঘাতিক ভালো মানুষ। তো আজকে সরাসরি চলে যাবো জ্যাঠামশাইয়ের কাছে। জঙ্গল জীবনের আরো একটি নতুন পর্ব, বাঘে ধরার ঘটনা। সেই ঘটনাটা কি ঘটনা ঘটেছিল এবং কোন জায়গায় ঘটেছিল আমি জ্যাঠামশাই থেকে শুনে নেব। আর তার আগে শুনে নেব জ্যাঠামশাইয়ের নাম। জ্যাঠামশাই, তোমার নামটা একটু যদি আমার বন্ধুদের বলতে। বিমল গায়েন। বিমল গায়েন। বয়স এখন কত চলছে? 59। 59 বছর বয়স চলছে। আর এখন জীবন কিভাবে চলছে? এখন ওই টুকটাক করে যায় করে, আর নিজের শারীরিক অসুস্থতা তো আছে, হ্যাঁ, যার ফলে অন্য কোনো কাজ করতে পারি না। একটু টুকটাক করে একটু রান্নাবান্না, টুরিস্টের রান্নাবান্নাগুলো করি। আগে বন জঙ্গল করতাম, মাছ কাঁকড়া ধরতাম, সেগুলো তো আর হয় না। আচ্ছা। এখন টুকটাক এই কাজটাই করছি। তা বন জঙ্গলের সঙ্গে কতদিন ধরে যুক্ত ছিলে? আমি বন জঙ্গলের সঙ্গে 20-25 বছর, 25-26 বছর থেকেছি। ঠিক নৌকার কোন সাইডে কাজ করতে, মাঝি ডরায় নাকি আগায়? আমি আমি দরার কাজ করেছি বা গলুরও কাজ করেছি, মাঝির কাজ আমি করা হয়নি না। আচ্ছা, জঙ্গলে ঠিক যে ঘটনাটা আজকে তুমি বলবে, সেই ঘটনাটা কোন জঙ্গলে কোন জায়গাটায় ঘটেছিল? আজকে এইটা বড় গাজীর সাইডে যে ক্যানেলটা আছে ওটার লেবুখালী বা ত্রিশূলখালী নামে পরিচিত আছে ওই জায়গাটা। এখন ওখানে আমরা সকালে এরকম 7টা, 6:30 থেকে 7টার দিকে আমরা, তখন শীতকালে ওই জায়গাটা আমরা কাঁকড়া ধরতে ঢুকেছি। তখন একাদশী দ্বাদশী জোয়ার, হালকা আস্তে 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 জোয়ার হয়। আর জোয়ারও বড় হয় না, ছোট্ট জোয়ার। চারিদিকে মানে চড়া হয়ে আছে, চড়া দেখা যাচ্ছে, অনেক দূরে জঙ্গল আছে, চড়া এসে গেছে। অল্প অল্প ভেতরে, ক্যানেলের ভেতরে অল্প অল্প জল ঢুকে গেছে। সে অবস্থায় আমরা ভোরবেলার থেকে ওখানে কাঁকড়া ধরছি। হঠাৎ করে আমাদের সামনে একটা নৌকা আসলো, উপরের থেকে নৌকাটা টেনে নিয়ে এসছে। সেখান থেকে জোয়ার হলে যাওয়া আসা করা যায়, মানে উপর থেকে জঙ্গলের ভেতর দিয়ে। সেখান থেকে জোয়ার হলে যাওয়া আসা করা যায়, কিন্তু 5-6 জন লোকরা আছে, যেহেতু ওরা ওই যে বেড জেলে, ওরা উপর দিয়ে টেনে টেনে ওই যে একটা রয়্যাল আছে, ওই রয়্যাল দিয়ে টেনে 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 নৌকাটা নিয়ে আমাদের নৌকার কাছে এসে ভেসেছে। বা তখন টিপটাপ করে বর্ষা হচ্ছে, হালকা ঝিরঝিরে বর্ষা। আচ্ছা। সেই অবস্থায় এসে আমাদের কাছে এসে বলছে যে দাদা, এখানে কি জ্বালানি নেওয়া যাবে? আমরা বললাম প্রচুর মেঘাচ্ছন্ন, আর তার উপরে তো অনেকটা রয়েছে, এখন ঠিক পরিষ্কার হয়নি জঙ্গলের ভেতরে, এখন যাওয়া যাবে না। তো বলছে যে আমাদের একটু জ্বালানি নেওয়ার দরকার, জ্বালানি না হলে তো হবে না। তো কি করি? আমরা পাশে একটা বড় বাইন গাছ আছে, শুকনো বাইন গাছ আছে জঙ্গলের একটু ভেতরে। সেই জায়গাটা ওরা বললো যে ঠিক আছে, তো আমরা তাহলে আপনাদের গায়ে নৌকাটা বেঁধে একটু যাই। আমরা বললেন দেখুন একটু পরিষ্কার হোক ভালোভাবে, তারপর যাবেন। তো বললো যে না, আমাদের সময় হয়ে যাচ্ছে, আমাদের আর একটু বেশি দূরে যেতে হবে। নৌকাটা কোথাকার নৌকা ছিল? নৌকাটা ছিল আমলামেতির নৌকা। আচ্ছা। এখন বালি আমলামেতির নৌকা। এখন নৌকাটা আমাদের কাছে বেঁধে রেখে ওরা 5 জন চলে গেল কাঠ ভাঙতে। 2 জন গাছে উঠেছে আর 3 জন নিচে ছোট ছোট করে কাঠগুলো ছোট ছোট করে কেটে একটু ঝাঁকা দিচ্ছে। আর একজন নৌকাতে ভাত রান্না করছে, অল্প যা কাঠ ছিল সেই কাঠ দিয়ে ভাত রান্না করছে। আচ্ছা। তারপরে রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা
যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে যে ওদের ওখান থেকে কাঠগুলো যেসব কাঠগুলো কাটছে ওরা বয়ে নিয়ে নৌকাতে নিয়ে আসবে। এমন সময় আমি বলছি যে দেখুন, আপনি ভাত রান্না করছেন, জঙ্গলের একটা নিয়ম শৃঙ্খলা আলাদা আছেন, সেই নিয়ম শৃঙ্খলাটা মানতে হয়, না মানলে হয় না। তো আপনি যেন যাবেন না, কোনোভাবে আপনি যাবেন না, হ্যাঁ রান্না করতে করতে যাবেন না, গেলে অসুবিধা হতে পারে, আপনি যাবেন না। তো বলছে না, কোনো অসুবিধা হবে না বলে ও নৌকার থেকে আমাদের নৌকায় এসে একটু হাত মুখটা ধুয়ে নিয়ে ও লোক নিচে নেমে 2 থেকে 3 পা যেতে অন্য সাইড দিয়ে ফাঁকা জায়গা দিয়ে হেতাল গাছের থেকে বেরিয়ে বাচ্চা ফাঁকা জায়গা দিয়ে ছুটে এসে আমাদের নৌকার কাছ থেকে লোকটা ধরে নিয়ে চলে গেল। কিন্তু ওই লোকগুলোও কিছু করতে পারলাম না, আমরাও কিছু করতে পারলাম না। এখন ওরা আসলো, হাঁকাহাঁকি চিল্লাচিল্লি করতে করতে ওরাও বেরিয়ে আসলো। আমরাও বললাম যে চলো আমরা লোকটাকে নিয়ে আসি, এক্ষুনি নিয়ে গেছে। তো বলে এই এত অন্ধকারের মাঝখানে কোথায় পাবো, কোথায় খুঁজে কি করে পাবো, আর ও তো মারা গেছে, যাওয়া যাবে না এখন আর। বলে ওরাও তো আর গেল না, আর আমরাও গেলাম না। আমাদের তখন তো আবার দোন তোলার সময় হয়ে গেছে যদিও। তো ওরা এইভাবে ওরা থেকে ওরা বা আমরা 2 নৌকা একসঙ্গে বেরিয়ে আসলাম, জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসলাম। লোকটাকে রেখে চলে আসতে হলো, আমাদের আর লোকটাকে কিছু করার থাকলো না। জঙ্গল জীবনে কি একবারই বাঘের সম্মুখীন নাকি আরো? না না, প্রচুর বারে, আমি অন্তত কতবার হয়েছে তার ঠিক ঠিকানা নেই। জঙ্গলের গভীরে আরো একটা যদি বাঘের গল্প যদি শোনাতে, যেটা মশাই খুব ভালো লাগতো, তোমার মুখ দিয়ে শুনতেও বেশ ভালো লাগছে। ধোপানি যাওয়ার রুটে মানে ওইটা চরের খাল বলে চিহ্নিত করা আছে, ওদিকে হলদেবাড়ি যাওয়ার রাস্তায় ওই খালটাতে আমরা হলদেবাড়ি, তারপর নেতাধোপানি, এই জায়গাগুলো কিন্তু খুব নাম করা বন্ধুরা। এই জায়গাগুলো খুব ডেঞ্জারের জায়গা, খুব ডেঞ্জারের জায়গা। ওই জায়গায় কত মানুষের জীবন চলে গেছে, বাঘ তাদের প্রাণ নিয়ে নিয়েছে, এই খবর কেউ কিন্তু জানে না। এখন আমরা রাত্রেতে ওখানে অ্যাঙ্কার করে আছি, কুয়াশা, প্রচুর কুয়াশা। সকালে দেখলাম একটা নৌকা এসে আমরা যে খালটাতে কাঁকড়া ধরবো সেই খালের মুখে আস্তে আস্তে নৌকাটা কখন কুয়াশা মাথায় এসে গেছে আমরা জানি না। সকালে আমরা আস্তে আস্তে খালের মুখে যেতে দেখলাম নৌকাটা। আমি বলি দাদা, আমরা তো এই খালটা পাবো বলে কালকের থেকে বসে আছি, তো আপনারা কখন এসছেন জানি না, তা এই খালটা আমরা পাবো। ওরা বললে যে তাহলে আমরা কোথায় যাবো? তাহলে পাশে এখানে যেসব খালগুলো আছে এগুলো আপনাদের কোনো অসুবিধা নেই, আমরা এখানে কাঁকড়া ধরিনি, আপনার 2-1টা এই খালে 2-1টা যে কোনো একটা খাল আপনারা বেছে নিতে পারেন। তখন ওরা আস্তে আস্তে সরে গেল, আমরা ওখানে থাকলাম। জোয়ার হলে আমরা যে সময়টা আমাদের দোন ফেলার সময় আমরা কাঁকড়া ধরবো, টাইম হয়ে গেছে, তখন আমরা দোন দিতে দিতে যে ওই খালটা প্রচুর চড়া হয়ে গেছে, আশপাশে ধানি ঘাস হয়ে গেছে। কিন্তু ওর যে রয়্যালটা আছে ঠিক আমাদের দিশাটা আমাদের ঠিক আছে যে এই দিশাতে গেলে আমরা আমাদের ঘাসের উপরে দোনটা পড়বে না, সেই দিশা অনুযায়ী আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। কিন্তু যেখান থেকে দোন দিয়ে যাচ্ছিস তাছাড়া জঙ্গলটা অনেকই দূরে, খালটা প্রচুর বড় খাল কিন্তু চড়া হয়ে গেছে, ধানি ঘাস হয়ে গেছে। এখন আমরা যেতে যেতে আমাদের সামনে দোনটা শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে, এমন একটা মাঝখানে একটা ছোট একটা গরান গাছের একটা ঝাড়া আছে, সেখানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা দড়ির মতন সব করে এ সাইডে ও সাইডে এরকম পড়ছে। কিন্তু খেয়াল রাখছি, অথচ দোনটা ফেলে যাচ্ছি, খেয়াল রাখছি যে ওইটা কি ওরকম এর ভেতরটা ওরকম কি ওটা নাড়াচ্ছে, একটু দেখার জন্য চেষ্টা করছি কিন্তু মালুম করতে পারলাম না। আস্তে আস্তে ওর কাছাকাছি যে দোনটা শেষ হয়ে গেছে, এমন সময় দোনটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লক্ষ্য পড়েছে বাঘটাকে আমি দেখতে পেয়েছি, একদম মাটির সঙ্গে মিশে আছে। ওর কান দুটো একদম ছোট্ট হয়ে গেছে, একদম খাড়া করে একদম মাটির গায়ে সব মুখটাকে একদম ইয়ে করে রেখেছে, মাটির সঙ্গে মিশে আছে। অত বড় শরীরটা মাটির সঙ্গে একদম পুরো মিশিয়ে দিয়েছে, মিশিয়ে রেখেছে। রেখে ওইভাবে করছে। তখন আমি আমার দাদা আর আমার দাদার শালা ছিল তো নরেন্দা, তো নরেন্দাকে বলছি, নরেন্দা বড়বাবু, আমরা ওরকম আখ্যা দিয়ে থাকি যে জঙ্গলের বাঘকে
গুরুদেব বা বড়বাবু বলে আখ্যা দিয়ে থাকি, হুম। যেহেতু নাম ধরলে আমাদের একটা কিরকম লাগে, সেই জন্য ওই রকম একটা নাম। জঙ্গলে জঙ্গলে গিয়ে বাঘকে কেউ বাঘ বলে না, এখন বলে বড়বাবু, ঠিক আছে, কিন্তু গুরুদেব, গুরুদেব বলে, এরকম হচ্ছে বাবু বলে। এসব জঙ্গলের একটা একটা ইয়ে আছে, তো সেই অনুযায়ী সেই অনুযায়ী আমাদের এরকম বলছি। বলতে দাদা বলতে কোথায় তোমার বাঘ? আমি বললাম বাঘ যাও ওই দেখো ওই ওই ঝোপটার ভিতরে। তাহলে সারা দিকে ফাঁকা রয়েছে, ওখানে ওই ঝোপের ভিতরে বাঘ থাকে নাকি? বলতে না বলতে ও লাফিয়ে বেরিয়েছে, বেরিয়ে জল ঝাঁপিয়ে আসছে, আর আমরা এরকম দাদা দাঁড়িয়ে দোনটাকে টেনে তুলে নিচ্ছে, আর আমি কাঁকড়া ধরছি বটে, কিন্তু ওর দিকে খেয়াল আছে। ও আমরা নৌকা বাইতে 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 বাইরে বেশি জলে চলে আসলাম, ও ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আর পারলো না, আস্তে আস্তে থেমে গেল। তখন ও আর ঝাঁপাবার ক্ষমতা আর থাকলো না ওর, ঠাই না পেলে আর কোথায় ঝাঁপাবে। হ্যাঁ, দাঁড়িয়ে গেল। তখন আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে আসলাম। এসে দেখলাম যে কি করি, এখানে তো আর দোন দেওয়া যাবে না, তো সামনে আর একটা ছোট একটা খাড়ি আছে, ওর ভেতরে যাই। সেখানে গেলাম, যে দোন সরাসরি নৌকা বেয়ে যেয়ে নৌকাটা ফিরতে পারবে না বলে নৌকার পিছন দিকটা বেয়ে আমরা দোন ফেলে চলে যাচ্ছি। যেতে যেতে দেখলাম যে কয়েকটা বাঘের থাওয়া দেখতে পেলাম, যে যেন মনে হচ্ছে বাঘটা এপার থেকে ওপারে পেরিয়ে গেছে। তা আমি জিজ্ঞাসা করছি দাদাকে, যে দাদা এক্ষুনি বাঘটা পেরিয়ে গেল, তাহলে তোর মাথা খারাপ? তখন তো একাদশী দ্বাদশী জোয়ার, ও তখন তো একেবারে ওইরকম শুকনো সব উপরে পাড়ের উপরে তো একদম জল ওঠে না, শুকনো হয়ে আছে, তো মাটি ভেজে আছে, আপসা আপসা পায়ের থাওয়া পড়ে আছে। তো বলতে না বলতে আমাদের দোনটা সেখানে শেষ হয়ে গেল। যে ওরা দাদা বা আমার দাদার শালা, ওরা দুজন ওই রেডিও শুনছে, একটু ছোট্ট রেডিও শুনছে, আর ওরা ওই বিড়ি নেশা খাচ্ছে। আর আমি সামনের দিকে বসে আছি, যেখানে বসেছিলাম গলু মাথায়, সেখানে গলির মাথায় আমি বসে আছি। এমন সময় দেখলাম ছোট ছোট দুটো বাচ্চা, যেখানটাকে আমি থাবাগুলো দেখেছি সেইখানটাতে দেখলাম ছোট ছোট দুটো বাচ্চা, মানে কুকুরের সাইজের হয়ে গেছে, বড় কুকুরের সাইজে হয়ে গেছে, এরকম দুটো বাচ্চা ঘুরছে। আমি দাদাকে ইঙ্গিত করে, একটা ইঙ্গিত করে, দুটো বাচ্চা আছে মানে ওর মা আছে, হ্যাঁ, মানে বড় বাঘ আছে, তো অবশ্যই ওর মা ওখানে তো আছে। ওর মা মানে বাচ্চাটাকে বের করে দিয়ে, ওর যদি কোনো রকমের আঘাত হয় তখন ওর মা এসে ঝাঁপিয়ে পড়বে। না না না, সে বাঘ না, ওটা আলাদা বাঘ। ওটা ছিল ছেলে বাঘ আর একটা মেয়ে বাঘ। হ্যাঁ, তো তখন আমাদের দিকে তাকিয়ে আমি যখন আমার দাদাকে বা দুই দাদাকে ইঙ্গিত করে বলছি, যে করে একটা ইঙ্গিত করে আমি বলছি, তখন সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ভেতরে ঢুকে গেল, আর একটা বাচ্চা একটা হেতালের আছে ঝাড়া আছে, সেই ঝাড়াটা ঘুরে এসে একদম জলের সাইডে এসে বসে গেল, তোমাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে বসে গেল। আমি তখন সেই অবস্থা, দাদা বলছে যে দোন তুলবো, আর তুলতে ওর কাছাকাছি গেলে দাদা বলছে যে একটা বাড়ি মার। আমি বলছি না, ওর গায়ে আঘাত করলে ওর মা এসে পড়বে, ওতে আঘাত করা যাবে না, কিন্তু আমি মারতে পারবো, কিন্তু মারলে তো আমি তো রক্ষা পাবো না, ওর মা এসে ঝাঁপিয়ে পড়বে, ওর মা তো আর কোনো বাধা মানবে না, এসে লাফিয়ে পড়বে। যেহেতু আমি ওর কাছে আঘাত করলাম না, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, যে কোনো প্রকারে বেরিয়ে আসলাম, সাইড মেরে বেরিয়ে আসলাম। এসে কোনো অসুবিধা হলো না, যা করে বেরিয়ে আসলাম। এসে ওখান থেকে আমি 9 বাঁকি বা 13 বাঁকি পাট দিয়ে এসে দেউল ভাড়ানির ভিতরে এসে ঢুকলাম। এসে নৌকা এসে খুব জোরে নৌকা বেয়ে 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 এসে, মানে অনেকটা দূরে, হ্যাঁ অনেকটা দূরে বেয়ে 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 এসে ভাটা হয়ে অনেকটা ভাটা চড়ে নেমে গেছে। তবুও এসে আমরা সব ওজন বেয়ে 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 যে আরেকটা দোন ফেললাম, আরেকবার ফেলতে সেখানে যে নোঙ্গর ফেলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেয়েছি যে একটা বাঘ। তো দাদাকে, নরেন্দাকে বললাম, নরেন্দা, একই দিনে ওই ঘটনাটা, নরেন্দাকে যেখানে যাচ্ছি সেখানে বাঘ। নরেন্দাকে বললাম যে নরেন্দা তুমি একটু তোমার বইটাটা উঁচু করো। নরেন্দা যেই বইটাটা উঁচু করেছে, করে একটা আওয়াজ করে ও বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। এসে রাত্রিতে ওখানে থেকে গেলাম, ওখানে 5খান নৌকা আছি, আমরা এক সাইডে থাকি, রাত্রিতে থেকে গেলাম। সকালে আমরা আমাদের এইদিকে চড়াগাজির দিকে চলে আসবো, টানগাজি বড়গাজি দেখে আমরা চলে আসবো। তো দুই সাইডে কাঁকড়ায় কেটেছে, প্রচুর কাঁকড়ায় কেটেছে। তা আমি বলছি যে দাদা এখানে একটু ঘটনাগুলো সব ঘটছে,
তোমরা নিত্যমানে তো যাওনি? না না না, খেপে উঠেছিলে? আমরা খেপে, কাঁকড়ার খেপে মানে গেছি 7 দিন বা 10 দিনের 10-12 দিনে, 10 দিন 10 দিনের এটা একটা খেপে গেছি, টিপে গেছি। হ্যাঁ। তো তারপরের দিনে ওইরকম এই ঘটনাটা, যে ওখান থেকে আসতে যে কাঁকড়া কেটেছে প্রচুর দেখে আমরা একটা দোন ফেলেছি। দোন ফেলার সঙ্গে সঙ্গে দাদা শালা ওইরকম আমার নরেন্দা দেখেছে, বাঘটা দেখেছে, কিন্তু ও মালুম করতে পারেনি যে বাঘ কি, যে হেতাল গাছের যে পাকা ঢুলিটা থাকে না, ওইটা কি বাঘ, ও মালুম করতে পারেনি। তো আমরা ওই ফেলতে 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 যাচ্ছি, কিন্তু আমার মনের ভিতরে একটা জল্পনা কল্পনা হচ্ছে যে বাঘ এসে যেরকম লাফিয়ে এসে পড়ছে, তাকে আমি মারছি ধরছে, এরকম মনের ভিতরে, কিন্তু আমি হ্যাঁ কাজ করছে। তখন আমি কত ঈশ্বরকে ডাকছি, তবু মনের ভিতরে সেই জল্পনা কল্পনাটা যাচ্ছে না। তো তারপরে কাঁকড়া ওখান থেকে দোন ফেলে গেছি, যে দোন ফেলে ফেরত আসার সময় সেই জায়গাটা এসে বড় একটা কাঁকড়া ধরেছে। তবু আমি না সহ্য করতে পেরে বলেছি দাদাকে, যে দাদা এ তারিখ এসে বাঘ কবার দেখলাম? দাদা বললো হলে 4 বার দেখেছে। 4 বার বলতে না বলতে ওই বাঘটা যেমন আমার মনের ভিতরে একটা জল্পনা কল্পনা হচ্ছিল, ওই রকম উপরের থেকে যেন উড়ে এসে পড়লো। আমি নৌকাটাকে একটু টেনে নিলাম, দাম করে এসে জলে পড়ে গেল, নৌকায় পড়তে পারলো না। ওই ঘটনা বলতে বলতে, হ্যাঁ ওই ঘটনা বলতে বলতে সঙ্গে সঙ্গে দাম করে জলে এসে পড়লো। পড়ে তখন বাঘটা ডুবে গেল। যে ভেসে উঠে তখন নৌকায় উঠবে, দাদা শালা তো জলে পড়বে, আমি জলে লাফ দিতে বারণ করলাম। ও জলে পড়লে সঙ্গে সঙ্গে ধরে নেবে বলে। তো সয়ের ভিতরে এসে ঢুকলে, ঘর যে নৌকাতে একটা ঘর করা থাকে, তার ভিতরে এসে ঢুকে গেল, যে লোক অজ্ঞান হয়ে গেল। দাদাও সামনে আছে, দাদাও অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছে, অথচ মুখে কিছু শব্দ বন্ধ হয়ে গেছে, বলতে পারছে না, কোনো কথা ক্ষমতা নেই। দাদার শালার বইটাটা ছেড়ে গেছে, পাচার নৌকার পাচার যে বইটাটা ছিল সেটা ছেড়ে গেছে, দাদার কাছে যে এটা ছিল সেটা ছেড়ে গেছে, শুধু আমার কাছে একটা বইটা আছে, আর কিছু নেই। তো ও বারবারই যাচ্ছে, ওঠার জন্য চেষ্টা করছে নৌকায়, কিন্তু আমি ওর মুখে প্রথমবার বাড়ি মেরেছি। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ও থমকে গেছে, থমকে যেয়ে সাইডে তাই পেয়ে ও দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারবার আসে। জায়গাটা তো আসলে ছোট, এদিকে ওদিকে যায়, নৌকা ফিরাবার জায়গা নেই, ছোট জায়গা। ভাটার সময় তখন ভাটা একদম ভাটা, তখন সবে প্রথম জোয়ারের মুখে মুখে হয়েছে। ওর মানে 13 বাকির যে টানটা, প্রচুর টান, ওই শাড়ি দিয়ে ওই খাড়িটা দিয়ে ঢোকে। তখন সেই অবস্থায় স্রোতটা, তখন সেই অবস্থায় যেহেতু আমাদের নৌকাটা এদিক ওদিকে যেতে পারছে না, ওই দোনটা ফেলা হয়েছে, ওই দোনের টানে নৌকাটা একই জায়গায় রয়ে গেছে। অথচ নৌকার ডাড় বুটে সব আছে, সব ভেসে চলে গেছে। আর আমার দাদাও অজ্ঞান হয়ে গেছে, দাদা শালাও অজ্ঞান হয়ে গেছে। আমি শুধু ওর দিকে লক্ষ্য রেখেছি যে ও একবার সামনে যাচ্ছে, একবার পিছনে আসছে, সাঁতরে ওঠার জন্য চেষ্টা করছে। আর ওরকম তো ব্যর্থ হয় না, যেহেতু যেটা টার্গেট করে সে টার্গেটটা মিস হয়ে গেছে, হ্যাঁ ফুলফিল করে, কিন্তু ও টার্গেটটা মিস হয়ে গেছে, যার ফলে ও মানে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। যে কোনো প্রকারে ও নেবে, ও তো এরকম করে খেয়ে অভ্যস্ত, যেহেতু ও নিতে পারছে না বলে, নিতে পারলো না বলে ও খুব ব্যস্ত হয়ে উঠেছে যে কিভাবে নেওয়া যায়। কিন্তু আমার একটা জেদ থেকে গেছে, যে আমার বাবাকে খেয়েছে, আমার জ্যাঠামশাইকে খেয়েছে, আমার ছোট কাকাকে খেয়েছে, আমি ওকে মারবোই তো মারবো, এই একটা জেদ আমাকে। এই জেদের জন্য আমি ওকে ছাড়ছি না, যার ফলে ও নৌকায় উঠতেই পারছে না। তারপরে আস্তে আস্তে বারবারই যাচ্ছে আসছে, এই করতে করতে থাই পেয়ে আবার একটু জিরি নিয়ে আবার আসছে, সাইডে যে থাই পেয়ে আবার একটু জিরি নিয়ে আসছে, এই করতে করতে মানে 27-28 মিনিট হয়ে গেছে। এমন সময় সরকারি লঞ্চ, ভারতলক্ষ্মী লঞ্চ আমাদের কাছে এসে গেছে। ওতেও কিছু মেয়ে ছেলে ছিল, ওদের টুরিস্ট, সরকারি টুরিস্ট থাকে, তো ওরা চেঁচামেচি করতে না করতেই ও যেখান থেকে এসছিল সেখান থেকে আবার উঠে গেল, জঙ্গলের ভেতরে ঢুকে গেল। ওই জায়গাটা চিহ্নিত করা আছে, দেউল ভাড়ানি ঢুকে যদি কোনো সময় আপনার নেতি দোকানে যদি দেখতে যান, ট্যুরে যান, তাহলে দেউল ভাড়ানি ঢুকে সামনে যে একটা ঘাড়ি, বাঁচাইডে ঘাড়ি ঘুরে ত্রিভুজ আকারে 3টে গেঁয়ো গাছ আছে। গেঁয়ো গাছটা উপরে ছিল, একটু সামান্য হাতখানি নিচে নেমে গেছে ভাঙনে, সে দেখলে আপনার জায়গাটা বুঝতে পারবেন এরকম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমরা ওখানে যখন ভারতলক্ষ্মী লঞ্চ গেল, সেখান থেকে আমরা ওদের দেখে, ওরা তো বললো যে এখানে থাকবেন না, চলে যান। আমরা বেরিয়ে এলাম, কিন্তু ঘটনাটা ওরা তো জানে না, আর বা ওদেরকে বলা হয়নি যদিও, কিন্তু খোঁজগুলোতে যে পায়ের থাবাগুলো ওরা দেখেছে,
হুম। দেখে বলছে যে এখানে কি একটা হয়েছে কি না হয়েছে, ওরা একটু ইতস্তত করতে করতে ওরা চলে গেল, আর আমরা বেরিয়ে চলে আসলাম ওখান মানে থেকে। ওদের সামনে বেরোনি। কোন না, ওদের সামনে আমরা বেরিয়ে আর আলোচনাও করা হয়নি যে এরকম একটা ঘটনা ঘটেছে, ওদের সঙ্গে আলোচনা কোনো কিছু করা হয়নি। এই জঙ্গল এইভাবে। জীবনটা তো খুব কঠিন জীবন জেঠামশাই। তো এই জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত থাকতে থাকতে হঠাৎ বাদ কেন দিলে? বাদ সবাই বাড়িতে এসে, বাড়িতে আসার পরে ওইসব ঝামেলা হওয়ার পরে বাড়িতে আসলে কেউ আর যেতে দেয় না, বলে যে দরকার নেই, যাওয়ার দরকার নেই, তুমি এইভাবে থাকো, এইভাবে বাড়িতে এই গ্রামে খাটাখাটনি করে যেভাবে চলে সেইভাবে, ও দুশ্বাস পরে একসাথ যদি খাওয়া জোটে তো জুটবে, সেইভাবে তুমি এভাবে বাড়ির দিকে থাকো, থেকে এইভাবে খাটাখাটনি করে খাও। জঙ্গল আর যাওয়ার সেখান দরকার নেই। থেকে আর সবাই রাগারাগি করে, ছোট কাকাকে বাঘে খেয়ে ফেলেছে হ্যাঁ। সড়কখালি বলে একটা জায়গায়, হ্যাঁ। সেখানে খেয়ে ফেলেছে। ওর কাছাকাছি একটু ঘাড়ি ঘুরে সেই ক্যানেলে একটু ঘাড়ি ঘুরে আমার বাবা ছোট কাকাকে কাঁকড়া ধরতে যেয়ে খেয়েছিল, আর আমার বাবাকে খেয়েছিল মাছ ধরতে যেয়ে। হ্যাঁ। সেখানে এই একই জায়গায়, সেই সড়কখালি বলে একটা জায়গা, খুব খতরনাক জায়গা, সেখানে আমার জ্যাঠামশাইকে ওনাকে ফিরিয়ে আনা যায়নি। ওই তোমার বাবার নৌকায় একটা আত্মার বলে একজন কাজ করতো, চামটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ওই চামটাতে ওখানে আছে, জ্যাঠামশাইকে নিয়ে গেল। তো আমরা জ্যাঠামশাইকে ফিরিয়ে আনতে পারি, ছোট কাকাকে বাড়ি এনেছিলাম, এনে দাহ করেছিলাম, বাবাকে বাড়ি এনে ফিরিয়ে এনে দাহ করেছিলাম। হুম। এইভাবে আমাদের এ তো আছে যে মানে আমাদের জীবন, গোটা জীবন বংশের লোক সব খেয়ে ফেললো। খেয়ে ফেললো। বাবার মামাতো ভাইয়ের খেলো, মামাতো ভাইয়ের দুটো তিনটে ছেলেকে খেয়ে ফেললো। তো আর কি বলবো, আমাদের ফ্যামিলি 15-16 জনকে খেয়ে ফেলেছে। ফ্যামিলির 15-16 জন খেয়ে ফেলেছে, মানে একটা বিশাল ব্যাপার। যে আমাদের এই সুন্দরবনের শেষ প্রান্তের অধিকাংশ মানুষ কিন্তু জঙ্গল জীবনের সঙ্গে। হ্যাঁ, আরে তো নতুন অবশ্যই। করে আর কি বলবো, সব মানুষ খেয়ে ফেললো এই জঙ্গলে যেতে যেতে। জঙ্গলে যেতে যেতে খেয়ে ফেললো সব। আর এখন ছেলে পুলে তাহলে সব বড় হয়ে গেছে তো। দুই ছেলে বড় হয়েছে, এখন ওরা খাটাখাটনি করছে, আর আমি টুকটাক একটু করছি। আচ্ছা, কিন্তু এখন না সেটা করা ভালো। চলছে। হ্যাঁ, রান্নাটা জ্যাঠামশাইয়ের যে মানে যে দুঃখের যে দিন গেছে, এটা আমরা ছোটবেলায় অত অবজার্ভ করতে পারিনি, তবে বড় হয়ে অনেক গল্প শুনেছি। জ্যাঠামশাই কিন্তু অনেক দুঃখের সাথে জীবন কাটিয়েছে, অনেক মর্মান্তিক জীবন কাটিয়েছে। আর এখন একটু এস্টাবলিশড হয়েছে, একটু জায়গায় দাঁড়াতে পেরেছে। আর শারীরিক অবস্থা জ্যাঠামশাইয়ের খুবই খারাপ। আর জ্যাঠামশাই নিজেও সুস্থ না। আর যেভাবে হোক কোনো রকমে জ্যাঠামশাই চালাচ্ছেন, হ্যাঁ, চলছেন। তো খুব কষ্টের মধ্যে আছে। জ্যাঠামশাইকে দেখলে আমার খুব মানে একটু মায়া কাজ করে। যে ছোটবেলায় জ্যাঠামশাইয়ের কাছ থেকে কত আদর যত্ন স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর জ্যাঠামশাই এখনো দেখলে, বাবা কোথায় যাচ্ছ, জ্যাঠা কোথায় যাচ্ছ, এই যে ডাক, এই যে ভালোবাসা, এই আন্তরিকতা, সম্পর্ক যেন একটা অনুভূতির রং। আর এই রঙে কিন্তু একে অপরের সঙ্গে আমরা মিশে আছি, তাই না? অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, আজকের এই বাঘের ঘটনা, একই ট্রিপে 10 দিনের একই ট্রিপে 4বার থেকে 5বার বাঘের সঙ্গে যে মুভমেন্ট দেখা, এই ঘটনা ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।